আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা দেখতেই পারছেন আমি কোথায় আছি। আমি আছি এখন মালয়েশিয়াতে। আমাকে অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে কমেন্ট করেছেন, অনেকে মেসেঞ্জারে মেসেজ দিয়েছেন যে আসলে ভাই মালয়েশিয়াতে কিভাবে গেলেন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন আসলে কি কি জিজ্ঞেস করেছেন। আসলে আমি সবই আজকে খুলে বলবো, যেহেতু আমি মালয়েশিয়াতে প্রথম এসেছি এবং সেই সাথে আমি মালয়েশিয়ার ইমিগ্রেশন কিভাবে অতিক্রম করেছি এবং মালয়েশিয়া এবং বাংলাদেশে দুটো এয়ারপোর্টে আমার সাথে কিরকম কি কি জিজ্ঞেস করা হয়েছে, কি কি ব্যবহার করা হয়েছে এবং কি কি ডকুমেন্টস গুলো লেগেছিল, সবকিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের মাঝে ক্লিয়ার করব। তো শুরু থেকে যে কথাটি বলতে চাই যে আসলে যারা এই মালয়েশিয়াতে নতুন আসতে চান বা এসেছেন, তারা তিনটি জিনিস অবশ্যই নিয়ে আসবেন। তিনটি জিনিস কি হলো, যে রিটার্ন টিকিট, আপনার যে মালয়েশিয়াতে আসছেন কতদিন থাকবেন এবং আবার কবে চলে যাবেন, এই এক এই রিটার্ন টিকিটটা অবশ্যই নিয়ে আসবেন। এটা খুবই খেয়াল করে, খুবই ফলো করে মালয়েশিয়া এয়ারপোর্টে। আর দ্বিতীয় হচ্ছে যে আপনি কনফার্ম হোটেল বুকিং নিয়ে আসবেন, যে আপনি কোন হোটেলে উঠেছেন, কত দিনের জন্য উঠেছেন, এই কনফার্ম হোটেল বুকিংটা নিয়ে আসবেন। আর আপনি যেটা নিয়ে আসবেন সেটা হলো ভিসা আর কনফার্ম হোটেল বুকিং এবং যাওয়ার টিকিট। এই তিনটা জিনিস যদি আপনি নিয়ে আসেন, তো আল্লাহ চাই তো মালয়েশিয়া এয়ারপোর্টে আপনার সাথে কোনো সমস্যা হবে না। তো আমি শুরু থেকে বলে যে আসলে আমি কিভাবে এসেছি, যেহেতু আমি নতুন এসেছি, সম্পূর্ণ একদমই নতুন এসেছি। বাংলাদেশ আমার সাথে কি এয়ারপোর্টে কি কি জিজ্ঞেস করেছিল আর মালয়েশিয়াতে কি কি জিজ্ঞেস করছেন। তো শুরু থেকে আমি যখন বাংলাদেশে এসেছি, বাংলাদেশ এয়ারপোর্টে এসেছি, আমি সমস্ত কার্যক্রম ভিতরে শেষ করলাম। লাকেজ দিলাম, বোর্ডিং এ লাকেজ দিলাম, বোর্ডিং পাস নিলাম, দিয়ে যখন ইমিগ্রেশনে আসলাম তো দেখি যে মোটামুটি ফাঁকা আছে। আমাদের ফ্লাইটটা রাত্রে ছিল, প্রায় শেষ রাত্রে ফজরের পর পরে ছিল, এরকম প্রায় মোটামুটি ফাঁকা ছিল। তেমন তত একটা চাপ ছিল না। পড়তে একটা ইমিগ্রেশনের স্যারদের কাছে দু একজন করেছিল। তো আমরা তিনজন মূলত এসেছি, তিনজন একদমই নতুন। যে তিনজন এসেছি সে তিনজনের মধ্যে যে আমাদের থেকে বয়সে অনেক বড়, তাকে দিয়েছি, মুরব্বী মানুষ, ওনাকে একটু সামনে দিয়েছি আমরা ইমিগ্রেশনে যাওয়ার জন্য। তো উনি যখন ইমিগ্রেশনে গেল, স্যারের কাছে গেল। তো স্যারের কাছে যাওয়ার পরে ওনাকে ফার্স্টে জিজ্ঞেস করলো, মালয়েশিয়া যাচ্ছেন? হ্যাঁ। নতুন? হ্যাঁ নতুন। ডকুমেন্টস গুলো দেখান। ডকুমেন্টস গুলো দেওয়ার পরে ওনাকে আর কোনো কথা জিজ্ঞেস করে নাই, ওনাকে নিয়ে বলছে যে আমার সাথে আসেন। এই কথা বলে নিয়ে উনি বড় স্যারের ডেস্কে চলে গেল। তো ওনার পরে আমি ছিলাম, আমার পরে আরেকজন সিরিয়ালে ছিল। তো আমরা আর ওই জায়গায় দাঁড়িয়ে না থেকে ওই লাইন ক্রস করে অন্য লাইনে চলে এসেছি আরেকটি স্যারের কাছে। তো আরেকটি স্যারের কাছে এসে আমি আরো ওনাকে ডেকে ডেস্কে নিয়েছি। আমি আর ডেস্কে যাইনি, অন্য ডেস্কে আমরা আরেক স্যারের কাছে চলে এসেছি। তো যাওয়ার পরে আমাকে সেম প্রশ্ন, আপনি কি মালয়েশিয়া যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। নতুন? আমি বলছি যে হ্যাঁ নতুন। ইতিপূর্বে কোনো দেশ গিয়েছিলেন? হ্যাঁ কয়েকটা দেশ গিয়েছি। এরকম জিজ্ঞেস করলাম। কি করেন? আমি ব্যবসা করি। কি ব্যবসা? যে আমার ছোটখাটো একটা দোকান আছে আর ডিস্ট্রিবিউটার, রূপচাঁদা সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটারের ব্যবসা করি। বলতেছে, ও আচ্ছা, আপনি রূপচাঁদা সয়াবিন তেলের ডিস্ট্রিবিউটার, তাহলে তো আপনার অনেক টাকা ইনকাম, এই জন্য দেশ ঘুরেন না, ভ্রমণ করেন। আমি বলছি যে আসলে এটা তো একটা শখ স্যার, সবাই তো টাকা থাকলে ঘুরে না, আমার ঘোরাঘুরি একটু শখ, এই জন্য আমি একটু ঘোরাঘুরিটা পছন্দ করি আর ঘুরি, এই জন্য আর কি। টাকা দিয়ে যে অনেক টাকা ইনকাম করে দেখে যে ঘুরে, আসলে ব্যাপারটা এরকম না। পরে বলছে, ও আচ্ছা আচ্ছা তাই। পরে বলতেছে যে আসলে আমার তো অনেকদিন একটা ওই সারটি আমাকে জিজ্ঞেস বলতেছে যে আসলে আমার তো অনেকদিন একটা শখ ছিল, আমি ব্যবসা করবো, তো আমি কি রূপচাঁদা সয়াবিন তেলের ব্যবসা করতে পারবো? আমি বলছি, পারবেন না কেন স্যার, আপনার যদি টাকা থাকে আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন। ওরা বলছে আসলে এটা কি করা লাগে? ওরা বলছে যে আপনার ইনভেস্ট করা লাগবে, আপনি কোম্পানি থেকে একটা ডিলার নিলে আপনাকে ডিলার দিবে, আপনি টাকা ইনভেস্ট করবেন, ব্যবসা করবেন। বলতেছে যে আমার বাসা তো রাজশাহীতে, চাপাইতে, তো আমি কি ওখানে ব্যবসা করতে পারবো? আমি বলছি যে ঠিক আছে স্যার, কোনো সমস্যা নাই, আমি মালয়েশিয়া থেকে সফর করে আসি, আপনি আমার নাম্বারটা রাখেন, আমি যতটুকু সম্ভব আপনার জন্য চেষ্টা করবো। কারণ যেহেতু আমি রূপচাঁদা সয়াবিন তেলের ব্যবসা অনেকদিন ধরে করছি, আমার বড় বড় স্যারদের নাম্বার আছে, তো আমি স্যারদের কাছে বলে আপনাকে একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, উনি অনেক খুশি হয়ে গেল, বললো যে ঠিক আছে ঠিক আছে, আপনি চান চান। মালয়েশিয়া ওরা ইমিগ্রেশন করে দিল, সেই সাথে আমার পিছনে যে ছিল তাকে ইমিগ্রেশন করে দিল। আর ওই যে আরেকজন মুরব্বী টাইপের লোক ছিল, ওনাকে যে ডেস্কে নিল, ওনাকেও তত একটা কিছু বলে নাই, কারণ ওনার ডকুমেন্টস গুলো ভালো ছিল। ওনাকেও এরকম দিয়ে দিয়েছে, ওনাকেও আর আটকায় নেই, ওনাকেও এরকম দিয়ে দিচ্ছে, ইমিগ্রেশন করে দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো খুশি খুশি মনে চলে আসলাম। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ, কোনো ঝামেলাই হয় নাই। আসলে কি ফেসবুকে বা ইউটিউবে অনেক দেখতাম যে এই হেনাস্ত করে, এটা করে, সেটা করে। আসলে কাদের করে ভাই? যারা দুই নাম্বারই করে আসে, যারা আর আইসা যাইতে চায় না, তাদের জন্য। আমাদের কোনো ঝামেলা করে না, দেখলে বুঝতে যায় না ওরা টুরিস্ট যাবে, আইসা পড়বে, এরকম। যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা আমাদের
সমস্ত কার্যক্রম শেষ করলাম, শেষ করে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা প্লেন উঠলাম। ইউএস বাংলায় প্লেনে, ইউএস বাংলাতে আমরা এরকম টিকিট করেছিলাম। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 8টার দিকে। আমরা সকাল 6টার দিকে সমস্ত কার্যক্রম শেষ করে ভিতরে যে একটু রেস্ট নিলাম, প্রবাসী লাউঞ্জ করলাম। যাই হোক, আনুষঙ্গিক কাজ শেষ করে যখন আমরা প্লেন উঠলাম, তো এখন তো বিশাল ভয় রয়েছে সামনে একটা, যে মালয়েশিয়ান ইমিগ্রেশন। বাংলাদেশ তো, আমি বাংলাদেশ জানতাম শিওর যে এখানে আমাকে আটকাবে না, আটকানোর প্রশ্নই আসে না। বাংলাদেশে কোনো মতে আমাকে আটকে রাখতে পারবে না, কারণ আমার সবকিছু ডকুমেন্টস ওকে, সবকিছু ওকে, যা খুশি তা দিতে, যা চায় তাই দিতে পারবো আমি, এরকম আটকাবে না। আর মালয়েশিয়া আটকাবে না এরকম একটা এই ছিল, স্বপ্ন ছিল যে মালয়েশিয়া আমাকে আটকাবে না। কারণ আমরা তো আসলে 2 নম্বরই করে যাই নাই, আমরা সবকিছু ওকে করে যাচ্ছি, টুরিস্ট ভিসা যাচ্ছি। তো আমি আবার ইংলিশ একটু কম পারি, ইংলিশ মালয় ভাষা কম পারি, যদিও হালকা পাতলা একটু বলতে পারি, কিন্তু তারপরও আমি মানে কোনো টেনশন হয় নাই। আর টেনশন বলতে একটু একটু হয়েছিল যে আসলে কি জিজ্ঞেস করে, কি করে না করে। আর শুনতাম ওই জায়গায় মালয়েশিয়ার ইমিগ্রেশন অনেক কষ্ট, বিশাল লম্বা সিরিয়াল, ঘন্টার পর ঘন্টা। আমি কয়েকটা ভিডিওতে দেখেছি যে 3 থেকে 4 ঘন্টা লেগে গেছে তাদের ইমিগ্রেশন ক্রস করতে। তো আমার ওই দিকটা টেনশন হচ্ছিল যে আসলে আমার তো পায়ে ব্যথা, অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হয়। এর জন্য আসলে বেশি একটা আর টেনশন না করে আস্তে আস্তে মালয়েশিয়াতে পৌঁছালাম, প্লেন থেকে নামলাম। আমার মনে একটা আনন্দ, একটা নতুন দেশে আসছি, নতুন একটা পাসপোর্টে নতুন একটা ভিসা লাগছে, নতুন একটা সিল পড়ছে ইমিগ্রেশনের, এই একটা মনে আনন্দ। যাই হোক, আমরা মালয়েশিয়া যে এয়ারপোর্টে নামাইছে, ওই এয়ারপোর্ট থেকে আবার বাসে করে ইমিগ্রেশন কাউন্টারে নিয়ে আসছে। তো এসে দেখি বিশাল বড় এয়ারপোর্ট, ওটার ভিতরে অনেক জায়গায় ইমিগ্রেশন বসে রয়েছে, কেউ আবার পাসপোর্ট স্ক্যান করে ঢুকে যাচ্ছে। আসলে কোন দিক দিয়ে কই যাবো বুঝতেছিলাম না। তো যাই হোক, যখন আমরা দেখি যে 2-1টা লম্বা লাইন, ওই লাইনের পিছনে যখনই দাঁড়ামো তখনই মালয়েশিয়ান একজন ইমিগ্রেশনের হয়তো বড় অফিসার, উনি ডাক দিচ্ছে এদিকে এসো। এদিকে এসে ওই যে ফিতা গুলা দিয়ে আটকিয়ে রাখে, সেই ফিতা গুলা খুলে বলছে যে সামনে যাওয়ার কথা। ও মা, খুবই খুবই ভালো লাগলো যে গিয়ে দেখে যে আমাদের সামনে আর একজনের লোক নাই, আমরাই ফার্স্ট। আমাদের জন্যই মনে হয় যে ইমিগ্রেশন অফিসার বসে রয়েছে। আমরা 3জন ছিলাম, 3জনের 3 ডেস্কের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আমি আর আমার সাথে যে 2জন ছিল, 2জন 2 ডেস্কে গিয়ে বসলো। তো আমরা 3জন 3 ডেস্কে গেলাম। আমারটা ছিল একজন ইয়ং পুলিশ অফিসার, আর আরেকজন যে মুরব্বী ওনাকে জিজ্ঞেস করলো একজন মহিলা অফিসার। পাশেই আরেকজন আমার যাতে ছিল উনি একটু বয়স্ক অফিসার। 3জনকে 3 অফিসার জিজ্ঞেস করলো। তো প্রথম আমি ওই জায়গায় যে একটা সালাম দিলাম সুন্দর করে। সালাম দেওয়ার পরে মোটামুটি উনি আমাকে ফার্স্টে যে কথাটা বললো যে পাসপোর্ট, তো আমি পাসপোর্ট শো করলাম। পাসপোর্ট পরে বলতেছে ভিসা শো করলাম। পরে বলতেছে কনফার্ম হোটেল বুকিং শো করলাম। পরে এয়ার টিকেট, মানে ব্যাক এয়ার টিকেট দেখালাম। জিজ্ঞেস করলো কবে যাবো, মানে বোঝা যায় আমি যে ইংলিশ পাইলে বলতো যে রিটার্ন টিকেট, মানে বোঝা যায় যে উনি বলতে যে কবে যাবো। দেখালাম যে 27 তারিখে। তো অনেক সুন্দর করে সব চেক করলো। আর একটা প্রশ্ন আমাকে করলো না, আর দ্বিতীয় কোনো প্রশ্নই আমাকে করলো না, শুধু এতটুকু একটা কথা জিজ্ঞেস করলো যে কিসের জন্য আসছো। আমি বললাম যে টুরিস্ট আসছি, এই একটা কথা আমাকে জিজ্ঞেস করলো। দ্বিতীয় আর কোনো কথা আমাকে জিজ্ঞেস করলো না। সুন্দর করে গেট করে দুটো সিল মারলো, ইয়েতে আমার পাসপোর্ট সিল দিল, ওকে খালাস। আর যে জায়গায় আমার যাওয়ার ফ্লাইটটা, ওইটা বাংলা ইংলিশে লিখে দিছে যে 21 তারিখে আমি রিটার্ন করব, মানে 27 তারিখে আমি রিটার্ন করবো, সেটা লিখে দিচ্ছে। আর কোনো প্রশ্ন আমাকে করে নাই। তো আমি ভাবলাম যে আসলে কি দেখলাম এতদিন, এত বছর কি জানি আসলাম যে এত কষ্ট এইটা সেইটা, মানে অবাক করা ব্যাপার হয়ে গেল। কিচ্ছু জিজ্ঞেস করলো না, আমাকে জিজ্ঞেস করলো কিসের জন্য আসছো। আমি বললাম যে টুরিস্ট আসছি। আমার 3টা কাগজ শুধু চাইছে, এক হচ্ছে কনফার্ম হোটেল বুকিং, দ্বিতীয় হয়েছে যে যাওয়ার টিকিটটা, আর তৃতীয় হচ্ছে ভিসাটা আমার ওকে আছে কিনা। তো আমি পরে জানতে পারলাম যে আসলে অনেকের ভিসা অনেকে জালিয়াতি করে আসে, ভিসা 2 নম্বর থাকে বা হোটেল বুকিংটাও 2 নম্বর থাকে। তো আলহামদুলিল্লাহ আমার এরকম কিছু ছিল না। আর ওই যে আমার সাথে আর 2জন ছিল, তাদেরকে একজনকে এরকম সাদা সিধা কয়েকটা প্রশ্ন করে আমার সাথে দিয়ে দিছে। কিন্তু আরেকজন ওনাকে যে মহিলাটা ধরছে, ও মহিলা বিভিন্ন কোশ্চেন করতেছে যে এটা দেখাও, এটা দেখাও, কয়জন আসছো, 3জন আসছি, কোন হোটেলে থাকবা, অরিজিনাল ডকুমেন্টস গুলো দেখাও, কাগজে চলবে না, অরিজিনালি দেখাও, সবকিছু জিজ্ঞেস করে। তারপর ওনাকে যখন দেখছো যে আমাদের 2জন ছেড়ে দিছে, জিজ্ঞেস করছিল কয়জন, বলছে 3জন। যখন আমাদের 2জন ছেড়ে দিছে, দেখা যায় উনি একলা, ওনাকে আর রাখে না, সাথে ছেড়ে দিয়ে দিছে। তো এই হলো আমাদের 2 ইমিগ্রেশনের অবস্থা। আর বিশেষ করে যে আসলে আমার আগে পরে যারা আসছে, আমার এক বড় ভাই, উনি প্রতি সপ্তাহে আসে, মানে প্রতি মাসেই আসে।
আর মালয়েশিয়াতে 15 দিন থাকে, বাংলাদেশে 15 দিন থাকে। উনি আমাদের মূলত এই জায়গা থেকে রিসিভ করছে, মানে এয়ারপোর্ট থেকে আমাদের রিসিভ করে নিয়ে আসছে। তো উনি শুনে অবাক হয়ে গেছে যে আমার ইতিহাসে আমি 15 থেকে 16 বার এসেছি, আমার ইতিহাসে আমি এরকম সহজ কারো কাছে শুনি নাই। আপনি যদি আবার যান ভিতরে গিয়ে দেখবেন কত লোক কানাকাটি করতেছে, কত লোককে ফেরত পাঠাইতেছে, কিন্তু আপনাদের বেলা এরকম কেন হলো? তো বললাম যে আসলে আল্লাহ পাক যা চায়, আর আমাদের কাগজ তো অবশ্যই অরিজিনাল ছিল। তো এই জন্য আমি বলতে চাই, যারা আপনারা মালয়েশিয়াতে আসবেন, বিশেষ করে 3টা জিনিস অবশ্যই একদম পিওর নিয়ে আসবেন। সেটা হচ্ছে আপনার অবশ্যই হোটেল বুকিংটা কনফার্ম করে আসবেন। আর হোটেল বুকিং কনফার্ম করার পরে আপনি দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে রিটার্ন টিকিট। আপনি যে আসছেন আবার যে চলে যাবেন, সেই রিটার্ন টিকিটটা কনফার্ম করে আসবেন। আর যদি আপনি সেই সাথে অন্য দেশে যান, যেরকম আমাদের 3 জনের মধ্যে একজন উনি আবার সিঙ্গাপুর চলে যাবে, তো উনি সিঙ্গাপুরের থেকে যে রিটার্ন যাবে সেটার রিটার্ন টিকিট দেখাইছিল। আর বাকি আপনি যদি এই পাশাপাশি অন্য কোনো দেশে ভিজিট করতে চান, তো সেই দেশের রিটার্ন টিকিটটা আপনি দেখাবেন। আর তৃতীয় যেটা হচ্ছে যে আপনার ভিসা, আপনার যে জেনুইন ভিসা লাগাইছেন সেই ভিসার কপিটা দেখাবেন। আর আমি বাংলাদেশ থাকতে যে কত ডকুমেন্টস নিয়ে আসছিলাম, আমি ট্রেড লাইসেন্স নিয়ে আসছিলাম, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলিসি, মানে আমার নিবন্ধন কার্ড, আনুষঙ্গিক সমস্ত কাগজ নিয়ে আসছিলাম। কিচ্ছু লাগে নাই ভাই, কিচ্ছু চাই নাই আমার কাছে। শুধু 3টা জিনিস চাইছে, আমার লেবাসের দিকে একবার তাকাইলো, আর ওনারা দেখে বুঝছে যে আসলে আমি অরিজিনালি টুরিস্ট, আমি থাকবো না, এই জন্য আসলে আমাকে দিয়ে দিছে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ পাক সহজ করে দিছিল। এই হলো ভাই আমার মালয়েশিয়া ভ্রমণের ইমিগ্রেশনের ঘটনা। তো আপনারা যারা এরকম নতুন আসতে চান, তো নার্ভাস না হয়ে, ইনশাল্লাহ আমি চাই যে আমি বলবো যে আপনারা নার্ভাস হবেন না। নার্ভাসের কারণে ওনারা অনেক সময় অনেক কিছু সন্দেহ করে ফেলে। আপনি রিল্যাক্স ভাবে আসবেন, রিল্যাক্স ভাবে কথা বলবেন, কারণ আপনি তো আসতেছেন জেনুইন ভাবে, তাই না? আপনি রিল্যাক্স ভাবে আসবেন, রিল্যাক্স ভাবে কথা বলবেন, তো আপনারা দেখবেন যে এরকম সহজ হয়ে গেছে। এই ছিল আজকে আমার ঘটনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন, যাতে অন্য ভাইদের উপকার আসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।